আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে কত তারিখ? 8 এপ্রিল 2025। প্রতিদিনকার মতো আবার এসে হাজির হলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি। আজকে আমাদের অতিথি একজন মানবাধিকার নেতা, তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এম এ সোহেল আহমেদ মৃধা, আসসালামু আলাইকুম। কম্বাইন্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, আপনার হিউম্যান রাইটস সংগঠনের সঙ্গে একটি শব্দ ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। জি জি, আমরা আজকে আলোচনার শিরোনামই রেখেছি যে কি হচ্ছে ফিলিস্তিন, যেখানে বর্বরতার কোনো শেষ নাই। মানে একটি টকশো হচ্ছিল, দেখলাম প্যালেস্টাইনে একজন সাংবাদিক বা টকশো উনি পার্টিসিপেট 4-5 জন মিলে, তা 3-4 জন বোধ হয় তখনও মানে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে যে এই মানুষটা টকশো করা অবস্থায় পুরা বাড়ির স্ল্যাব সহ উঠে গেছে। এটা আমার সোশ্যাল মিডিয়ায় আমি শেয়ার করেছি। মানে বম্বিংয়ের একটা আওয়াজ আসার সঙ্গে সঙ্গে একদম মানে অদৃশ্য হয়ে গেল। মানুষ বিবেচনায় না, একজন শিশুকে দেখলাম ঘাস খেতে, পাউরুটির সঙ্গে ঘাস খাচ্ছে। একজন নারীকে দেখলাম, গর্ভবতী নারী কাতরাচ্ছে। তার মানে কি অবস্থা, মানে আসলে আমি কিছুই বুঝতে পারছি না। বাংলাদেশ সহ বিশ্বের অপর হিউম্যান রাইটস সংগঠনগুলো, আপনারা কি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন? সোহেল আহমেদ মৃধা ভাই। ধন্যবাদ রাজু ভাই। আপনি আজকে একটি সময় উপযোগী একটি নিয়ে আসছেন। আমি প্রথমেই কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আসলে খুবই আন্তরিকভাবে মানে দুঃখিত প্রকাশ করছি এই জন্যই যে আমরা যা দেখছি ফিলিস্তিনের যে ঘটনাগুলো যা দেখছি তা আসলে কোনো মানবিক মানুষই, কোনো সভ্য মানুষই তার চোখে দেখার মতো নয়। আমরা যখন দেখি শিশুরা খাবার না পেয়ে দেখা গেল যে তারা ঘাস খায়, দেখা গেল যে একটা গর্ভবতী মহিলা দেখা গেল যে ব্যথার চেতনায় সে দেখা গেল বিভিন্ন জঙ্গলে পালিয়ে এসে বেড়ায়। এই যে বিশেষ করে ইসরায়েলের যে বর্বরোচিত যে হামলা, অত্যাচার, নির্যাতন, কোনো কিছুই তোয়াক্কা না করে যেভাবে ফিলিস্তিনি মানুষের উপরে যেভাবে একটার পর একটা ডে বাই ডে তারা বিভিন্ন হামলা, বিভিন্ন জুলুম অত্যাচার করছে, তা মানবাধিকার কর্মী হিসাবে সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা তা ঘৃণা জানায়। এবং আমরা প্রত্যাশা করি বিশ্বের সকল মানবিকতার মানুষগুলা যারা বিন্দুমাত্র মানবিক আছে, আমরা দেখছি, অলরেডি দেখছি আমরা সারা বিশ্বে, আমেরিকা থেকে ধরে কানাডাতে ধরে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন তাদের প্রত্যেকটি স্ব অবস্থান থেকে মানুষ এই বর্বরোচিত হামলার জন্য ঘৃণা প্রকাশ করছে, মানববন্ধন করছে। পাশাপাশি বাংলাদেশেও আমাদের বিভিন্ন কর্মসূচি চলছে যে ইসরায়েলের যে ঘটনাগুলো অচিরেই তা বন্ধ হোক। আমরা প্রত্যাশা করি সবসময় মানবাধিকার কর্মী হিসাবে যে সারা বিশ্বের মধ্যে যে যে ধর্মের মানুষ হোক না কেন তার বাঁচার অধিকার আছে। এই পৃথিবীটা সকলে আমরা যার যার সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে একটা সীমাবদ্ধতা সময়ের জন্য, যে এই সময়ের মধ্যে আমরা এই দেশের এই পৃথিবী আমরা উপভোগ করব, আমরা মানবিকতা দিয়ে এই পৃথিবীটাকে জয় করব, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা চলি। আমরা এর বিপরীতে আমরা দেখছি কি, আমরা দেখছি যে মানুষের মধ্যে না থেকে সে দেখা গেল অমানবিকতা এবং মনুষ্যত্ব হারিয়ে সে একে অপরকে যুদ্ধ লাগিয়ে এবং একটা দেশকে আরেকটা দেশকে ধ্বংস করে আমরা একে অপর জাতিকে আমরা শেষ করে ফেলতে চাচ্ছি। আমরা তা ঘৃণা জানাই। আমরা পৃথিবীর সকল শক্তিশালী মানুষকে আমরা আহ্বান করব এবং আমাদের সকল মানবাধিকার সংগঠন বিশ্বের যারা আছে তারা আমরা আহ্বান করব অচিরেই ইসরায়েলের এই যে ঘটনাগুলা তা বন্ধ করে যেন ফিলিস্তিনের মধ্যে শান্তি ফিরে আসে
তা যেন বন্ধ হোক, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে তোপের মুখে পড়েছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ডেমনস্ট্রেশন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। গতকালই নেতানিয়াহু অনেক দূর, মানে বিপদ আশঙ্কাকে মানে লক্ষ্য করে বোধহয় 4000 কিলোমিটার দূর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেছে। এবং সেখানে কি আলোচনা হয়েছে, মুদ্রা কথা হলো যে সেই পুরোপুরি খবরটি পাইনি। একজন মার্কিন মন্ত্রীকে দেখলাম যে এই ইসরায়েলের আগ্রাসন ভূমিকার পক্ষে কথা বলতে গিয়েছিল, সেখানে একজন মুসলিম সাংবাদিক তার উপর ঝাঁপিয়ে পড়েছে। সারা বিশ্বের মুসলিম নয়, শুধু সকল ধর্মের মানুষের উচিত এই ইসরায়েলের আগ্রাসন ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ ডেমনস্ট্রেশন করা। শিকদার মোহাম্মদ শাহাদাত শুনছেন আপনার কথা। আমরা কথা বলছি কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান MA সোহেল আহমেদ মৃধা। মৃধা ভাই, আসলে আমরা তো এখন বাংলাদেশের রাস্তায় রাস্তায় এখন যে হারে মানুষের একই মানে আওয়াজ যে এইরকম বর্বরতা মেনে নেওয়া যায় না। তো আমরা যতটা না রাস্তায় আমাদের হম্বিতম্বি দেখাতে পারি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অতটা বেশি দখল করতে পারি না। দেখেন আপনি, আমি একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা বলছি, আমার এখানে 8000 আমার কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমার এই ফেসবুকে কিন্তু 8000 ফলোয়ার্স, নট অনলি 5000। সেখানে কিন্তু দেখবেন যে রেসপন্ড কম। মানে যেখানে AI টেকনোলজি দিয়ে মানে অভিযোগ এসেছে বড় বড় মানে কোম্পানি, যারা আপনার মাইক্রোসফটের মতো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে একজন নারী সাংবাদিক প্রতিবাদ করেছে 50তম প্রতিষ্ঠা বার্ষিকী মাইক্রোসফটে, যে আপনারা AI টেকনোলজি দিয়ে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছেন। AI টেকনোলজির কাজ কি? তারা এখন যাদেরকে মারতে হবে তাদের আই কন্ট্যাক্টের মাধ্যমে সিস্টেম বলে দিচ্ছে, সেনাবাহিনীর কাছে সেই সিস্টেমগুলো কম্পিউটারে সেট করা আছে, সেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। অথচ দেখেন আমরা কিন্তু বিশেষ করে যারা এইসব তৃতীয় বিশ্বের মানুষজন, মুসলমান বা অন্য ধর্ম হতে পারে, আমরা তথ্য প্রযুক্তির ভিতরেই ঢুকতে পারছি না, কেন জানি না। আমরা শুধু মানে মনে করছি যে এই ধরনের পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হলে শুধু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে হম্বিতম্বি করলেই হয়ে যাবে, তা না। আমি কতগুলি মানে কন্টেন্ট রেডি করেছি, আপনার কথা শুনছেন। শিকদার মোহাম্মদ শাহাদাত, শেখ মোহাম্মদ আব্দুল মতিন, সেইগুলো তো খুবই স্পর্শকাতর। মানে এই সমস্ত কন্টেন্টগুলো তৈরি করা দরকার এই জন্যে যে তারা যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালাচ্ছে, তার জন্য বিশ্ববাসীকে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য হৃদয় বিদারক একটা ছোট্ট শিশুর ছবি দিয়েও কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আমি সেখানে কিছু মানে প্রেক্ষাপট রয়ে গেছে যে এত মাসুম বাচ্চা, শিশু, কন্যা তার বাবার মা হারিয়ে তার চোখের জল টলমল করছে। সেই সমস্ত স্পর্শকাতর ভিডিওগুলো কিন্তু আমাদের যারা এত হইচই করছে, প্রতিবাদ করছে, তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে না। অনেকেই শুধু দৌড় মেরে চলে যাচ্ছে বাটার জুতার বা ভাঙতে বা চুরি করতে, যদিও এটা অনেকেই বলছিলেন যে AI টেকনোলজি দ্বারা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু সিলেটের ঘটনা কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় সে বাটার জুতো বিক্রির জন্য অ্যাড দিয়ে ইতিমধ্যে 14 জন গ্রেপ্তার হয়ে গেছে। আপনি কি বলবেন? জি রাজু ভাই, আপনি একটা চমৎকার পয়েন্ট আবার এনেছেন যে আমরা আসলে গতকাল দেখেছি যে বাংলাদেশে যখন সারা বাংলাদেশের মানবিক মানুষগুলা যখন ফিলিস্তিনের পক্ষে তারা প্রতিবাদ জন্য তারা মাঠে নেমেছে, তখন আমরা দেখলাম কিছু সংখ্যক বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা দেখা গেল বাটা, KFC এরকম বিভিন্ন প্রতিষ্ঠানগুলা তারা ধ্বংস করছে, করছে। আমরা কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না যে আমাদের এই দেশটিকে যদি আমরা অর্থনৈতিক স্বাবলম্বী করতে চাই, আমরা যদি এই দেশটিকে একটি বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতন একটি অর্থনীতি শক্তিশালী একটি দেশ করতে চাই, তাহলে কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগগুলো দরকার। আমাদের এই জিনিসগুলা কিন্তু আমাদের বিশ্বের মধ্যে আমাদের ভাবমূর্তি ক্ষতি করবে। আমরা অনুরোধ করব যে যারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছেন, যে ভাইয়েরা আমার, আপনাদের ব্যথা আমরা অনুভব করি, আমরাও আপনাদের সাথে সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি আমরা আপনাদের মাধ্যমে যারা এই দুষ্কৃতী লোকগুলা যারা দেশের সম্পদ লুটপাট করে কোনো কিছু সুযোগ পেলে দেশের সম্পদগুলা নষ্ট করে,
তাদেরকে যেন অচিরে আইন শৃঙ্খলা বাহিনীরা তাদেরকে যেন গ্রেফতার করে তাদের সঠিক আইনের আওতায় আনা হোক। আমরা সবসময় আন্দোলন করব সামাজিকতা রেখে, মানবিকতা রেখে। আমাদের আন্দোলনের মাধ্যমে যেন দেশের সম্পদ, মানুষের অর্থ যেন লুপ্তরাজ না হয়। যেহেতু বাংলাদেশ একটি গরিব দেশ, মানে আপনি জানেন হয়তো বাংলাদেশের বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রের তালিকায় 123 বা এরকম সংখ্যা ছিল, যেটা বিগত সময়ে এই 8 মাসে আমাদের নতুন সরকার আসার পরে বাংলাদেশের প্রভাবশালী রাষ্ট্রের তালিকায় 46। এটা কিন্তু বিরাট বড় অগ্রগতি। সেই সাথে আপনি দেখেন যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী তাদের যে শুল্ক বৃদ্ধি করেছে, মানে 15% শুল্ক ছিল সেখানে, সেটাকে 46%, 47%-এর প্রস্তাব করেছে। বা তারা সেখানে কিন্তু একটা মানে 37%, সেখানে কিন্তু একটা লিখিত পত্র পাঠিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। হয়তোবা কিছু কমলেও কমতে পারে, কিন্তু এটা আমাদের গার্মেন্ট শিল্পের জন্য, আমাদের দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের যে চ্যানেল, যেটা হচ্ছে রেমিটেন্স আসার, সেটা হচ্ছে গার্মেন্ট শিল্প কিন্তু বিরাট হুমকির মধ্যে পড়তে পারে। আগামী ভবিষ্যতে বাংলাদেশের কি অবস্থা হয় যদি আমরা সেইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা গালমন্দ করছি, নানান কারণে দোষারোপ করছি, কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশের অর্থনীতিকে টিকে রাখবার জন্য আমাদের অতি উৎসাহী হওয়া চলবে না। আমরা অবশ্যই যে কোনো খারাপ কাজের নিন্দা মন্দ করব এবং তার জন্য বিচার চাইব, এবং তার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ায় বা আমাদের যতটুকু সম্ভব ভদ্রচিতভাবে আমাদেরকে আন্দোলন প্রতিবাদ অবশ্যই করতে হবে। আমরা মেনে নিচ্ছি না, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যেভাবে চায়না পেরেছে, চায়নাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে শুল্ক আরোপ করেছে, বাংলাদেশ তো আর সেভাবে পারবে না। বাংলাদেশ তো সেটাকে বার্গেনিং করে কমাতে হবে। অতএব আমরা শ্যাম রাখি না কুল রাখি, সেটা তো আছেই। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গেও সম্পর্ক যাতে ভবিষ্যতে একটু মানে স্বাভাবিক পর্যায়ে আসে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা সবসময় মানে এরকমভাবেই প্রমাণ করতে চেষ্টা করছি যে নাই দেখো আমাদের প্রধান উপদেষ্টাকে করমর্দন করে উঠে দাঁড়িয়ে কত সম্মান করেছে। এটা বলার পরে তাদের সোশ্যাল মিডিয়া কিন্তু, তাদের টিভি চ্যানেল কিন্তু উল্টো গল্প শুনে যে 27 মিনিট বাইরে দাঁড় করে রাখিয়েছিল। এই যে মানে সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, 27 মিনিট দরজার বাইরে নাকি প্রধান উপদেষ্টাকে দাঁড় করে রেখেছিল। এই যে দেশে দেশে যে এক ধরনের যুদ্ধ, স্নায়ুযুদ্ধ চলছে, তার মধ্য দিয়ে বাংলাদেশকে তার অধিকার রক্ষায়, বাংলাদেশের যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এক দেশের মুসলমানরা যখন মার খাচ্ছে, আমাদের কষ্ট তো হবে। তো আমাদের আসলে কি স্ট্র্যাটেজি নিতে হবে? আমরা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না। জি রাজু ভাই, ধন্যবাদ। যে আমাদের একটা জিনিস কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির মধ্যেই আছে যে আমাদের কোনো দেশের সাথে আমাদের কোনো থাকবে না, শত্রুতা থাকবে না। আমরা একে অপর প্রত্যেক রাষ্ট্রের সাথে আমরা বন্ধুত্ব বজায় রেখে আমাদের পররাষ্ট্রনীতি চলে। আমরা যা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই যে কিছু এগুলো আসলে হচ্ছে ক্ষীণ মন মানসিকতার ব্যাপার। আসলে একে অপরের সাথে আমরা আশা করছি, প্রত্যাশা করছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন, নোবেল বিজয়ী, আমরা তার শক্তিশালী দক্ষ নেতৃত্বে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের অচিরের মতোই বাংলাদেশের যে আন্তর্জাতিক মহলে যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির যে ভাবমূর্তি আছে, যে সম্মান আছে, তা আরও বৃদ্ধি পাবে, বলবৎ থাকবে। এবং পাশাপাশি আমরা আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে যারা দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে বলতে চাই যে এই দেশটি আপনি আমাদের সকলে, এই দেশের মধ্যে সকল ধর্মের মানুষ আছে। আমাদের এই দেশটি কিন্তু একটি সুন্দর সোনার বাংলাদেশ। আপনি চাইলে আমরা যদি নিজেরা পরিবর্তন হই, তাহলে এই বাংলাদেশটি একটি সত্যিকার একটি পরিবর্তন হবে। আমরা যদি নিজেরা বিভিন্ন ধরনের দুষ্কৃতি অপকর্ম থেকে বেঁচে থাকি, আমরা যদি নিজেরা মানুষের কল্যাণে যতটুকু সম্ভব কাজ করি, তাহলে কিন্তু একটু প্রকৃতপক্ষে একটি সোনার বাংলাদেশ গঠন হবে। আমি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে আবারও ফিলিস্তিনের প্রতি, ফিলিস্তিনের মানুষরা যারা অলরেডি জীবন দিয়েছেন, তাদের আত্মারুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এই যুদ্ধ যেন অচিরেই বন্ধ হয়। আমি মানবাধিকার কর্মী হিসাবে সারা বিশ্বের সকল মানবিক মানুষগুলোর কাছে আহ্বান করছি যে অচিরে ফিলিস্তিনের অধিকার, ন্যায্যদের যে দাবি তা ফিরে পাক, তাদের শান্তি তারা ফিরে পাক। ইসরায়েলের যে এই বর্বরিত যে হামলা, অত্যাচার, তা বন্ধ করে পৃথিবীর মধ্যে যেন একটি সুন্দর এবং কল্যাণমুখী পৃথিবী হয়, মানবিক
প্রত্যেকটি রাষ্ট্র গঠন হয় এ আশা ও প্রত্যাশা রেখে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার সকল দর্শকদের। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম হিউম্যান রাইটস লিডার মানে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান সোহেল আহমেদ বিদা। উনি বলছিলেন মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জানি যে এখন ইরান যুক্তরাষ্ট্র খুবই সম্পর্ক মানে কঠিন দিকে যাচ্ছে, যে এখানে আশপাশে ৩,০০০ কিলোমিটারের মধ্যে ৫০,০০০ সৈন্য সমাবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এখন মানে ঐক্যবদ্ধতার কথা বলা হচ্ছে। একটা নতুন যুদ্ধ, বিশ্বযুদ্ধের সম্ভাবনার দিকে যাচ্ছে পৃথিবী। আমরা চাই যে সেই সব কিছু সংলাপের মাধ্যমে সমাধান হোক এবং পৃথিবীতে আর আমরা একটা স্লোগানে থাকি, আসুন যুদ্ধ নয় শান্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।